এই প্রশ্ন প্রথম দিন থেকে আছে যে এই সরকারটা কতদিন টিকবে, কতদিন এই সরকার তার আয়ু পাবে, জনাব মোদি কতদিন প্রাইম মিনিস্টার থাকবে নিদেন পক্ষে, এই প্রশ্নগুলো ঘুরে বেড়াচ্ছে আমাদের চারদিকে। প্রশ্ন ওঠাটা একদিকে খুব অযৌক্তিক, আবার একদিকে যৌক্তিকও। মানে এই সরকারটা কি টিকবে, প্লাস মোদি কি ক্ষমতায় থাকবেন? পুরো মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পুরো প্রশাসন, পুরো সরকার যন্ত্রটাই এক ধরনের ওলটপালট পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এরই মধ্যে আনারের হত্যাকাণ্ডে নতুন করে বেশ কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার নাম সামনে চলে আসছে। এমনকি এই হত্যাকাণ্ডে ফেসে যেতে পারেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাও। আজকে তো আর জানি না বাবা, উনায় আনছে মেডিকেল, ওনার শ্বাসকষ্ট হয়েছে, ওনার মারা গেছে, তো আমি তো আর জানি না। আমার দেশ তো নরসিংদী। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা আপনাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই আসল রহস্যটি বা মূল রহস্যটি জানতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি ভিডিওর শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে তার সরকারের কার্যক্রম শুরু করেছেন। এই প্রশ্ন প্রথম দিন থেকে আছে যে এই সরকারটা কতদিন টিকবে, কতদিন এই সরকার তার আয়ু পাবে, জনাব মোদি কতদিন প্রাইম মিনিস্টার থাকবে নিদেন পক্ষে, এই প্রশ্নগুলো ঘুরে বেড়াচ্ছে আমাদের চারদিকে। প্রশ্ন ওঠাটা একদিকে খুব অযৌক্তিক, আবার একদিকে যৌক্তিকও। তাত্ত্বিকভাবে যদি ধরে নেই নাইডু এবং নীতিশ কুমার মোদিকে সমর্থন করে যাবেন, তাহলেও কি মোদি মানে এই সরকারটা কি টিকবে, প্লাস মোদি কি ক্ষমতায় থাকবেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি, জনাব মোদি মানে অবশ্য ভারতের মতো দেশে এটা এক্সপেক্ট করা ভুল, এই ডিজাস্টারাস ফলাফল অন্য নির্বাচনের সাথে বলছি না, তারা যা করছিল, তারা যে হাইপ তুলেছিল, তারা নিজেদেরকে জন্য নিজেরা যে বেঞ্চমার্ক ঠিক করেছিল, তার চেয়ে অনেক বেশি খারাপ করার পর জনাব মোদির উচিত ছিল প্রধানমন্ত্রী এবার না হওয়া। এটাই সুন্দর হতো, কিন্তু উনি হলেন, ওনাকে হতে হলো। ওনার যেই তীব্র অথরিটারিয়ান অ্যাটিটিউড আছে সেখান থেকে এই ডেমোক্রেটিক এই চিন্তা থেকে সরে আসা তার জন্য খুব কঠিন। কিন্তু উনি যখন প্রধানমন্ত্রী হলেন, সমস্যা একটা মোদির নিজের দিক থেকে, আরেকটা তার দল এবং তার মাদার সংগঠন যেটা আরএসএস, তার দিক থেকে আসতে পারে বলে ধারণা করি। প্রথম মোদির ইন্টারনাল কনফ্লিক্টটা কি, একটা মানুষ আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় কিভাবে কাজ করবেন। একটা কোয়ালিশন চালানো মানে হচ্ছে এই জোটের মধ্যে আরও গণতন্ত্র। এর মধ্যে দেখা যাবে নাইডু, নীতিশ কুমার তাদের রাজ্যের জন্য এটা চাইবেন সেটা চাইবেন, মন্ত্রিত্ব নিয়ে বার্গেইন করবেন, এবং তারা জানেন যে তার মধ্যে এক ধরনের ভালনারেবিলিটি আছে, সুতরাং তাকে চাপ দিয়ে নানান কিছু অর্জন করার চেষ্টা করবেন। গণতান্ত্রিক ব্যবস্থা এগুলো হয়, এর মধ্যে কোনো সমস্যার কিছু নাই। কিন্তু এই যে মোদি এভাবে এটা একসেপ্ট করা তার জন্য খুব কঠিন। উনি পুরোটা সময় যখন উনি ক্ষমতায় ছিলেন, উনি যখন চিফ মিনিস্টার ছিলেন গুজরাটে 12 বছর, অত্যন্ত সিরিয়াসলি মেজরিটি তো চালিয়েছেনই, অত্যন্ত অথরিটারিয়ানভাবে চালিয়েছেন। এরপর তিনি 10 বছর ক্ষমতায় ছিলেন, এর আগে ভারতের ক্ষমতায়, কেন্দ্রীয় ক্ষমতায় তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েছিলেন এবং অত্যন্ত একচ্ছত্রভাবে দেশ চালিয়েছেন। বলা হয় তার সময়ে যখন তিনি গুজরাটে ছিলেন তখন চিফ মিনিস্টার্স অফিস, এবং পরে যখন প্রাইম মিনিস্টার হয়েছেন প্রাইম মিনিস্টার্স অফিস ইতিহাসে কখনো এত বেশি পাওয়ারফুল ছিল না। উনি রাদার ওই অফিস থেকে চালিয়েছেন, মন্ত্রীরা সেই অর্থে খুব পাওয়ারফুল নন। কিন্তু এবার মোদি যখন ক্ষমতায় আসলেন, তার এই অথরিটারিয়ান অ্যাটিটিউডটা এইভাবে থাকবে না, থাকার কোনো কারণ নেই, এটাই সমস্যা তৈরি করতে যাবে। কিন্তু উনি ভেতরে ভেতরে আউট অ্যান্ড আউট একজন কর্তৃত্ববাদী স্বৈরাচারী মানুষ। সেই মানুষটা আবার এখন গণতান্ত্রিক হওয়ার চেষ্টা করতে হচ্ছে, অনেকের কথা শুনতে হচ্ছে, শুনে তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে, অনেক কিছু করতে চাইছেন, করতে পারছেন না। এই জায়গায় ফিট ইন করা ইজ রিয়েলি ভেরি টাফ। এর আগের দুটো যে কংগ্রেস সরকার ছিল সেখানে মনমোহন সিং ছিলেন, পশ্চিমা শিক্ষিত একজন উদার গণতান্ত্রিক মানুষ, তার জন্য চলা কঠিন হয় নাই। একই কথা প্রযোজ্য যারা বাজপেয়ীর ক্ষেত্রে, বিজেপি করলেও এই মানুষটাকে বলা হয় আর রাইট পারসন ইন আ রং পার্টি, হোয়াট এভার, উনি সেই পার্টিটার মধ্যে ছিলেন এবং বিজেপির যে সনাতনী রাজনীতি তার বাইরে ছিলেন, একজন গণতান্ত্রিক মানুষ ছিলেন, ফলে উনি সেই সরকারটা চালাতে পেরেছেন। কিন্তু জনাব মোদির পক্ষে এটা কঠিন হবে, বিশেষ করে যখন মোদি এবারকার নির্বাচনে তার ব্যক্তিগত ডিজাস্টারও হয়েছে, তার উপরে চাপ কিন্তু বাড়তে থাকবে। ব্যক্তিগত ডিজাস্টার কোন জায়গায়, আমরা একটা আলাপ অনেকে করছি, সেটা হলো মোদি তার নিজের যে কনস্টিটিউয়েন্সি বারাণসীতে এবার জিতেছেন, কিন্তু জেতার মার্জিন অনেক কমেছে। গত বছর এটা প্রায় 5 লাখ ছিল, এটা এবছর 1.5 লাখে এসে নেমেছে। কিন্তু আরেকটা জিনিস আমরা অনেকে মিস করেছি, সেটা হলো
ধরুন 1.5 লাখে মার্জিন কমেছে, তো ব্যাপারটা এরকম হতে পারে জনাব মোদিরও ভোট বেড়েছে, বিপক্ষে যিনি আছেন তারও ভোট অনেক বেড়েছে, তাই গ্যাপটা কমে গেছে। অথবা জনাব মোদির ভোট ফিক্সড আছে, যিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টি, তার গ্যাপ কমে গেছে, হতে পারতো। কিন্তু না, জনাব মোদি গতবারের চাইতে এবার 3 লক্ষ ভোট কম পেয়েছেন। আই রিপিট, উনি 3 লক্ষ মানুষের ভোট কম পেয়েছেন গত নির্বাচনে চাইতে। তার মানে তার যে পপুলারিটি আছে নিজের সিটে, আমরা জানি যে বারাণসী একটা হিন্দু ধর্মের একটা খুব গুরুত্বপূর্ণ তীর্থস্থান, একটা হিন্দুত্ববাদী দলের এই রকম প্রবল পরাক্রমশালী প্রধানমন্ত্রী 3 লক্ষ ভোট কম পেয়েছেন। সুতরাং এই যে ব্যক্তিগত একটা ব্যর্থতা আছে, সেই ব্যর্থতাও তার উপরে চাপ আরও বাড়াতে থাকবে। এবং কে না জানে, যখন আপনি ব্যর্থ হবেন তখন আপনার উপরে বিভিন্ন দিক থেকে চাপ তৈরি হবে, হতে বাধ্য। দলের মধ্যে নানান রকম স্রোত থাকে। এর মধ্যে আমরা দেখেছি মোদির বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে যে তিনি গুজরাট রাজ্য কেন্দ্রিক, ওনার সাথে যারা রাজনৈতিকভাবে আছেন, ওনার আমলা, বিভিন্ন জায়গায় গুজরাটের মানুষজনকে এনে, ওনার ব্যবসায়ী, আদানির কথা জানি, এদেরকে এনে উনি একটা গুজরাট নেক্সাস তৈরি করেছেন এবং সেটার ভিত্তিতেই ভারতকে শাসন করেছেন দীর্ঘদিন। ফলে পাল্টা যারা আছে, যারা নিজেদেরকে ডেপ্রাইভড মনে করে, তারা তাদের জায়গা থেকে কথা বলা শুরু করেছে। এবং সংঘাত, ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে সংঘাত আছে মোদির ওপরই। মোদি তো খুব বেশি দিন আর থেকে যাবেন তা না, উত্তরসূরি কী হবে সেটা নিয়ে সংঘাত আছে। বিভিন্ন দিকে নানা রকম চোরাস্রোত আছে আসলে। যেমন ধরুন, যারা মোদি সম্ভবত চাইবেন ওনার অবর্তমানে অমিত শাহ হোক। অমিত শাহ মানে হচ্ছে মোদি ডিফ্যাক্টো পাওয়ারে থাকা, কারণ অমিত শাহ ওনার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী, তার ডান হাত আমরা কথ্য ভাষায় যেটা বলি, এবং বিশ্বস্তভাবে চালিয়েছেন। কিন্তু না, এখানে অনেকের অ্যাম্বিশন আছে, যোগী আদিত্যনাথের অ্যাম্বিশন আছে, এবং বলা হয় উত্তরপ্রদেশে এবার ডিজাস্টার হওয়ার পেছনে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে এই সংঘাত। অনেক ক্ষেত্রে ক্যান্ডিডেট দেয়া নিয়ে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ, এই আলাপগুলো আছে। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, সাবেক আইজিপি বেনজির আহমেদের পর সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ, একই সাথে পুলিশের আরেক কর্মকর্তা ডিআইজি শিমুল এবং সর্বশেষ ডিআইজি জামিল হাসান, একের পর এক পুলিশ কর্মকর্তাদের দুর্নীতি, অবৈধ সম্পদের খোঁজ গণমাধ্যমে উঠে আসছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে এই ধরনের খবর প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে রেস্ট্রিক্ট করার চেষ্টা করছে। পাশাপাশি ভারতের মাটিতে একজন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পর সরকারি দলের প্রভাবশালী নেতাদের নাম উঠে আসছে এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততায়, পাশাপাশি অস্ত্র, মাদক চোরাচালান এবং হুন্ডি ব্যবসার সাথে এই সকল প্রভাবশালী নেতাদের নাম চলে আসছে। ফলে সরকার প্রচণ্ড রকম একটা চাপের মধ্যে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে খবরগুলো বাইরে প্রকাশিত হচ্ছে, বিশেষ করে পুলিশ বাহিনীর সদস্যদের দুর্নীতি, বিপুল পরিমাণ অবৈধ সম্পদের যে খোঁজগুলো বাইরে আসছে, সেখানে পুলিশ বাহিনীর ভেতর থেকেই কেউ কেউ তথ্যগুলো সরবরাহ করছে, এমন খবরও গণমাধ্যমে উঠে এসেছে। সম্প্রতি 40 জন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রশাসনের ভেতরে এক ধরনের টালমাটাল পরিস্থিতি চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবেই এটাকে ধামাচাপা দিতে পারছে না, পরিস্থিতি সামালও দিতে পারছে না। স্বরাষ্ট্রমন্ত্রী এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন। কখনো বলছেন বেনজির, আসাদুজ্জামান মিয়াদেরকে ছাড় দেওয়া হবে না, আবার কখনো বলছেন তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন এখন পর্যন্ত কিছু খুঁজে পায়নি। কখনো কখনো দুর্নীতি দমন কমিশন যেখানে বেনজিরের অবৈধ সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে, তার ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার আদেশ দিয়েছে, তারপরও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত তেমন কিছু খুঁজে পাওয়া যায়নি। সুতরাং বোঝাই যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পুরো মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পুরো প্রশাসন, পুরো সরকার যন্ত্রটাই এক ধরনের উলটপালট পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এরই মধ্যে আনারের হত্যাকাণ্ডে নতুন করে বেশ কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার নাম সামনে চলে আসছে। এমনকি এই হত্যাকাণ্ডে ফেঁসে যেতে পারেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাও। মানবজমিনে এই সংক্রান্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, আমরা একটু রিপোর্টটা দেখব। এমপি আনার হত্যায় আরও নেতার নাম আসছে। আনোয়ারুল আজিম আনারের মেয়ে প্রথম থেকে বলে আসছিলেন মামলার তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছে একটি মহল, প্রভাব খাটিয়ে মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এ নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বেশ কয়েকবার অভিযোগও করেছেন। দেরিতে হলেও তার কথার কিছুটা সত্যতা মিলছে, কারণ সময় যত যাচ্ছে ততই প্রভাবশালীদের নাম সামনে আসছে। কিলিং মিশনে নেতৃত্বদানকারী শিমুল ভুইয়ার জবানবন্দি ও ডিজিটাল এভিডেন্সের ভিত্তিতে বেশ কয়েকজন প্রভাবশালী আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয় ডিবি। এরই সূত্র ধরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং জেলার ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে গ্রেফতার করা হয়। বাবুর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পান তদন্ত কর্মকর্তারা। মূলত বাবুকে গ্রেফতারের পরই সতর্ক হয়ে যান মিন্টু, আন্দাজ করতে পারেন তিনি গ্রেফতার হবেন। গ্রেফতার এড়াতে তিনি নানা তদবির করতে থাকেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সব প্রভাবশালী নেতাদের শরণাপন্ন হন।
বিভিন্ন মহল থেকে তদন্ত কর্মকর্তাদের ফোন করে প্রভাবিত করার চেষ্টা করেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশে প্রভাবশালী এই নেতাকে গ্রেফতার করা হয়। তবে মিন্টুকে গ্রেফতারের পরও তাকে ছেড়ে দেওয়ার চাপ আসে। রিমান্ড মঞ্জুরের পরও তাকে যেন জিজ্ঞাসাবাদ না করা হয় এবং জিজ্ঞাসাবাদে যেন চাপ সৃষ্টি করা না হয়, সেই তদবিরও আসে। এবং আমরা জানি 8 দিনের জন্য তাকে রিমান্ডে নেওয়া হলেও 3 দিন পরই আদালতে হাজির করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তখন অবশ্য বলা হয়েছিল সামনে ঈদের পরে হয়তোবা তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে, কিন্তু সেটা আপাতত করা হচ্ছে না। তার মানে আওয়ামী লীগের প্রভাবশালী কোনো মহলের চাপেই মিন্টুকে জিজ্ঞাসাবাদ থেকে অর্থাৎ রিমান্ড থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই প্রভাবশালী মহল, আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতারা মিন্টুকে বাঁচানোর চেষ্টা করছেন, যার নাম এসেছে আনার হত্যাকাণ্ডের এখন পর্যন্ত যে কজনকে পাওয়া গেছে তার মধ্যে মূল মাস্টার মাইন্ড হিসেবে। এবং আগে আমরা জেনেছি এই হত্যাকাণ্ডটা হয়েছে কাট আউট পদ্ধতিতে, অর্থাৎ গ্যাস বাবুই কেবলমাত্র মিন্টুর খবর জানতেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর খবর জানতেন। এবার মিন্টুকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি যদি আবার মুখ খোলেন, তাহলে তার নির্দেশদাতার নাম বের হয়ে আসতে পারে। সরকারি দলের প্রভাবশালী নেতারা কি সেই ভয়টা পাচ্ছেন? এবং এই কারণেই গ্রেফতারের পরও তাকে যেন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা না হয়, রিমান্ডে নেওয়ার পরও তার উপরে যেন চাপ সৃষ্টি করা না হয়, এই কারণে তারা তদবির করছেন, হতে পারে। এবং এই রিপোর্টে শেষের দিকে পরিষ্কারভাবে বলা হয়েছে আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত, এমন খবর ডিবির কাছে ইতোমধ্যে চলে এসেছে। এবং এই হত্যাকাণ্ডের সাথে এই মুহূর্তে সংসদে থাকা 2 জন সংসদ সদস্যও জড়িত আছেন। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেভাবে পুলিশের দুর্নীতির তথ্য গণমাধ্যমে চলে আসছে, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েও এগুলোকে থামাতে পারছে না। কারণ কোনো একটা প্রভাবশালী শক্তি, কোনো একটা প্রভাবশালী মহল, সেটা দেশীয় হতে পারে, আন্তর্জাতিক হতে পারে, কিংবা রাজদরবারের দুটো পক্ষের মধ্যে কোনো একটা পক্ষ হতে পারে, কেউ হয়তো বা চাইছে এই তথ্যগুলো বাইরে আসুক এবং সেই প্রভাবশালী সেই শক্তির বলেই গণমাধ্যম সাহস করছে এই রিপোর্টগুলো সামনে নিয়ে আসতে। একইভাবে আনার হত্যাকাণ্ডটা যেহেতু ভারতে হয়েছে, এই কারণে সরকার চাইলেও এর তদন্ত ধামাচাপা দিতে পারছে না, কারণ এই তদন্তে ইতোমধ্যেই ভারতীয় পুলিশ এবং ভারতীয় গোয়েন্দারাও অন্তর্ভুক্ত হয়েছে। ফলে চাইলেও সরকার এটাকে ধামাচাপা দিতে পারছে না। আগে তুই শ্বাসকষ্ট, আজকে তো আর জানি না বাবা, উনায় আনছে মেডিকেল, উনার শ্বাসকষ্ট হয়েছে, উনায় মারা গেছে। তো আমি তো আর জানি না, আমার দেশ তো নৈসিন্দি। রাত্রে 3:30টার দিকে আমি তো 3 তলা থাকি, আমার বাড়িটা 6 তলা, উনি থাকে হলো 6 তলার বিল্ডিংয়ে থাকে আর কি, উপর রুমে থাকে। তো 3:30টার দিকে আশেপাশে ভাড়াটিয়ারা আমাকে জায়গায় তুলছে 3:30 থেকে 4টার মধ্যে। তো আমাকে বললো যে আপনি উপরে ভাড়াটিয়া অসুস্থ। তখন আমি যাই দেখলাম যে আমাকে বুকের মধ্যে দেখা যাচ্ছে আমার খুব ব্যথা, আমাকে একটু হাসপাতালে নিয়ে যান। তো আশেপাশে আমাদের ভাড়াটিয়াদের সহযোগিতায় আমি আপনাকে 4টার দিকে এখানে নিয়ে আসছি। তো নিয়ে আসার পরে এখানে চিকিৎসা চলছিল, চিকিৎসাধীন অবস্থায় এখানে কতক্ষণ পরে ডাক্তার মৃত্যু ঘোষণা করছে। ওই তো ভাই আমাকে অসুস্থ, আমাকে মেডিকেলে নেন। তারপরে আমি দ্রুত হাসপাতালে নিয়ে আসলাম আমাদের নিজস্ব গাড়ি দিয়ে। আমার জানা মতে বাড়ির যে মালিক ভাড়াটিয়া, আপনার 24 তারিখ রাত 3:30 ঘটিকার সময় অন্যান্য ভাড়াটিয়া বাড়ির মালিককে জানায় যে শাহজাহান ভাইয়ের বুকে ব্যথা উঠছে। তখন উনি সঙ্গে সঙ্গে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার 5:30 ঘটিকার সময় ওনাকে মৃত বলে ঘোষণা করেন। উনি এখন ওনার বোনের সঙ্গে আলোচনা করেছি। ওনার বোন ফিরোজা বেগম বলছেন যে ওনার আগে পূর্বে শ্বাসকষ্ট ছিল। এখন আমরা লাশের সুরতল করব, ময়নাতদন্তের জন্য মর্গে যাবে, যার পরে আমরা আইনগত ভাবে যেভাবে আপনাদের আইনের ভিত্তিতে যেভাবে হওয়ার কথা সেভাবে হবে ইনশাআল্লাহ। না বললেও আমরা করব, কারণ এটা ভাইরাল বা এটা যেই বলুক এটা আমরা সুরতাল করবো, সুরতাল না করে দেবো। দর্শক, আলোচিত জল্লাদ শাহজাহান মারা গেছেন। আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। দর্শক, আপনাদের একটু জানাতে চাই, আমরা এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালের যে মর্গ, সেই মর্গে রয়েছি। সেখানে তার পরিবারের সদস্যরা এসেছেন, তার বোন এবং তার আত্মীয় পরিজনরা যারা ছিলেন তারা এসেছেন এবং আমরা তাদের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে ভোরের দিকে, অর্থাৎ ভোর
ভোর 4টার দিকে তার বুকে প্রচণ্ড ব্যথা ওঠে এবং সেই ব্যথা হওয়ার পরেই তিনি সাভারের হেমায়েতপুরের একটি বাসায় ভাড়া থাকতেন এবং সেই বাসাতেই থাকাকালীন অবস্থায় তার বুকে প্রচণ্ড ব্যথা হয়। সেই ব্যথার পরে এলাকার লোকজনকে ডাকা হয়, বাড়িওয়ালা সহ। তখন বাড়িওয়ালা যিনি ছিলেন তার সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে জল্লাদ শাহজাহান নিজেই বলেছিলেন যে তার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তাকে যেন হাসপাতালে নেওয়া হয়। তো তাৎক্ষণিকভাবেই বাড়িওয়ালা তার নিজস্ব গাড়িতে করে সাথে সাথে তাকে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে আসে এবং ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার কার্যক্রম শুরু করে এবং তার কিছুক্ষণ পরেই ভোর 5টার দিকে কর্তব্যরত যে চিকিৎসক সোহরাওয়ার্দী মেডিকেলের তাকে মৃত ঘোষণা করে এবং চিকিৎসকরা জানিয়েছেন যে তার বুকে ব্যথা ছিল, আগে থেকেই তার প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল। তো ধারণা করা হচ্ছে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অর্থাৎ হার্ট অ্যাটাকে তিনি মৃত্যুবরণ করেছেন। এই মুহূর্তে তার মরদেহ এই যে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেলের যে মর্গ রয়েছে, হাসপাতালের মর্গ, সেই মর্গে রাখা হয়েছে। তো পুলিশ সদস্যদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বললাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে তার সুরত হাল করা হবে এবং সুরত হালের পরে তার ময়নাতদন্ত হবে। ময়নাতদন্ত শেষ হওয়ার পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে, অর্থাৎ তার গ্রামের বাড়ি নরসিংদীতে তাকে হয়তো তার পরিবারের ময়নাতদন্ত শেষ হলে নরসিংদীতে নিয়ে তাকে দাফন করা হবে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটা শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।